বারবার বলতেছিলাম যে কিভাবে সিপিইউ শিডিউলার মেমোরি অ্যালোকেট করে, টাইম অ্যালোকেট করে। সো আমরা অ্যাকচুয়ালি এখন ওই চ্যাপ্টারটাতে আসতেছি, যে কিভাবে অ্যালগরিদমগুলো আমরা মাল্টিপল প্রসেসকে টাইম দিই আর কি। তো সিপিইউ শিডিউলিং যেটা হচ্ছে, আচ্ছা, যেটা আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে আমাদের এই সিপিইউ শিডিউলিংটা লাগতেছে কারণ হচ্ছে আমাদের মাল্টি প্রোগ্রামিংটাকে সাপোর্ট দেওয়ার জন্য। মাল্টি প্রোগ্রামিং বলতে মাল্টি প্রসেসর আসতেছে, মাল্টিপল প্রসেস আসতেছে, এবং মাল্টিপল প্রসেসকে আমরা যাতে করে সিপিইউ টাইমটা দিতে পারি সিকুয়েন্সিয়ালি, এই জিনিসটাকে এনশিওর করতেছে সিপিইউ শিডিউলার। এবং আমরা অলরেডি জানি যে প্রত্যেকটা প্রসেসরে দুইটা ধরনের এক্সিকিউশন আছে, দুই ধরনের বাস্ট সাইকেল আছে। একটা হচ্ছে সিপিইউ আর একটা হচ্ছে আইও। সিপিইউ বলতে আমরা যেটা বলতেছি মেইনলি সিপিইউ পাওয়ার বা কম্পিউটেশনাল পাওয়ার। অ্যাকচুয়ালি তার কোড রান করতে যে পাওয়ারটা লাগে, লজিক্যাল পাওয়ারটা লাগে, সেটা হচ্ছে সিপিইউ এক্সিকিউশন। আর আইও ওয়েট যেটা, সেটা হচ্ছে ইনপুট আউটপুট। তো আমরা বলছি যে মাঝে মধ্যে তার কিছু ইনপুট আউটপুটের প্রয়োজন হয়, তখন সে ওয়েট করে, তখন তার সিপিইউ লাগে না আর কি। তো প্রত্যেকটা প্রসেসর হচ্ছে দুটো বাস সাইকেলের মধ্যে দিয়ে যায়, মাঝে মধ্যে সে হচ্ছে সিপিইউ ইউজ করে, মাঝে মধ্যে সে আইও ইউজ করে, আবার সিপিইউ ইউজ করে, আইও ইউজ করে, এরকম আর কি। এবং আমরা দেখছি যে সিপিইউ যেটা হয়, টাইমগুলো আসলে খুব কাইন্ড অফ শর্ট হয় আর কি, কয়েকটা মিলি সেকেন্ডের মতো হয় আর কি। এবং এটা ডিপেন্ড করে আসলে, এটা ডিপেন্ড করে প্রসেসের উপরে মেইনলি। বাট নর্মালি সিপিইউ সাইকেলগুলো একটু 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 শর্ট হয়। প্রসেস মানে কি, প্রসেস মানে একদম একদম ইউনিট অফ এক্সিকিউশন, সেই জন্য একটু ছোট ছোটই হয় এগুলো। মিলি সেকেন্ড হয়, হায়েস্ট সেকেন্ড 1 সেকেন্ড হতে পারে আর কি, বাট এগুলো মিলি সেকেন্ডে চিন্তা করি, মিলি সেকেন্ড, ন্যানো সেকেন্ড এরকম। না, আরো হতে পারে অবশ্য। আচ্ছা যাই হোক, ওটা বাদ দাও। তো এখন যেটা হচ্ছে সিপিইউ শিডিউলার। হ্যাঁ, তো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে দেখছিলাম, তাই না, কয়েক ধরনের প্রসেসের, মানে আমরা দেখছিলাম যে একটা প্রসেস কয়েকটি স্টেটে থাকে। প্রথম স্টেটটা কি, সে যখন ধরো ইউজার যখন একটা প্রোগ্রাম তৈরি করতেছে, বা ইউজার যখন একটা ইউজার অ্যাপ্লিকেশন ওপেন করলো, তার এগেনস্টে মাল্টিপল প্রসেস জেনারেট হয়। তারপর যেটা হয়, যখন এটা জেনারেট হয় তখন সে কি করতেছে, এগুলো নিউ স্টেটে থাকে, নতুন যে জেনারেট হচ্ছে তখন এটা নিউ স্টেটে থাকে প্রসেসগুলো। তারপর সে হয় রেডি স্টেটে থাকে। তারা আমি দেখি, আচ্ছা এখানে আছে ছবিটা মনে হয়, এটা হচ্ছে আমি আগের ক্লাসে এই স্লাইডটা দেখেছিলাম তোমাদের, হচ্ছে এটা একটু দেখে তোমাদের নতুন স্লাইডটা দেখাচ্ছে আর কি। তো এই যে আমরা এইটা অলরেডি জানি, এই ডায়াগ্রামটা, যে প্রথমে তারা হচ্ছে একটা নিউ স্টেটে আছে, তারপর যখন হচ্ছে তারা হচ্ছে মেমোরি পায়, বা হ্যাঁ, তারপর হচ্ছে পিসিবি এগুলো পায়, তখন তারা রেডি স্টেটে চলে আসতেছে। তারপর রেডি স্টেটে আসা মানে হচ্ছে যে সিপিইউ শিডিউলার সে কি করতেছে, তাকে রানিং স্টেটে নিচ্ছে। মানে রানিং স্টেট না মানে কি, সিপিইউ শিডিউলার তাকে সিপিইউ দিচ্ছে, তারপর সে রান করতেছে, তারপর হয় সে এক্সিকিউট করে ফেললো, টার্মিনেট, অথবা যেটা হচ্ছে সে ওয়েটিং এ চলে গেল, যে তার আইও লাগতেছে, ইনপুট আউটপুট লাগতেছে, সে ওয়েটিং এ চলে গেল। অথবা যেটা হচ্ছে, যেটা আমরা দেখছিলাম প্রিমটিভ, একটা নন প্রিমটিভ, সেটা হচ্ছে কি, হঠাৎ করে সিপিইউ শিডিউলার তাকে বলতেছে তুমি থামো, আমাকে আরেকটা প্রসেসরকে সিপিইউ দিতে হবে, তাকে ইন্টারাপ্ট করতেছে, ইন্টারাপ্ট করে তাকে আবার রেডি স্টেটে নিয়ে যাচ্ছে, আবার রেডি স্টেট থেকে আবার ডিসপ্যাচ, যেটা বলে ডিসপ্যাচ বলতে কি, তাকে আবার সিপিইউ দিয়ে দিচ্ছে, মানে এই সাইকেলটা। তো এই সাইকেলের পুরো জিনিসটাই যে রেডি স্টেট থেকে রানিং স্টেট থেকে রেডি স্টেট, এই কাজটা মেইনলি শিডিউলার করতেছে, ঠিক আছে। আয়তে যেটা হয়, ওরা নিজেরাই চলে যায় প্রসেসগুলো, টার্মিনাল তারা নিজেরাই প্রসেস, এই জিনিসটা। ওকে, সো এখন যেটা হচ্ছে যে, যেটা আমরা দেখলাম এখানে, সেটা হচ্ছে প্রিমটিভ এবং নন প্রিমটিভ। হ্যাঁ, সো প্রিমটিভের যেটা বিষয়, সেটা হচ্ছে আমরা দেখছিলাম যে প্রিমটিভ মানে যেটা বলতেছি, যে ইন্টারাপ্ট করতেছে, এটা রান করতেছে, হঠাৎ করে তাকে ইন্টারাপ্ট করে আবার রেডি স্টেটে নিয়ে আসতেছে। যখন সিপিইউ শিডিউলার ইন্টারাপ্ট করার স্কোপটা থাকতেছে, সেটাকে আমরা বলতেছি প্রিমটিভ। হ্যাঁ, আর যদি হচ্ছে নন প্রিমটিভ বলি, তার মানে হচ্ছে সে যখন একবার রানিং স্টেটে চলে গেল, হ্যাঁ, তখন প্রসেসরের উপর ডিপেন্ড করতেছে সে এক্সিট করবে, নাকি আয়তে যাবে, নাকি আবার রেডি স্টেটে যাবে।
ঠিক আছে? নর্মালি যেটা হয় নন প্রিমটিভে যখন প্রসেসর রানিং স্টেটে চলে যায় তার কাজ না শেষ হওয়া পর্যন্ত সে সিপিইউটা ছাড়ে না। ঠিক আছে? সে আইও স্টেটে যেতে পারে বা এক্সিকিউট করে ফেলে। তো নন প্রিমটিভ মানে হচ্ছে আনইন্টারাপ্টেড, আর প্রিমটিভ মানে হচ্ছে ইন্টারাপ্টেড, যে সিপিইউ তাকে ইন্টারাপ্ট করে দিচ্ছে। যাক, এই ফিগারটা আমরা আগের একটা স্লাইডে দেখছিলাম আর কি। তো ওই যে বললাম আর কি, যে এখানে আমরা কি করতেছি সেটা হচ্ছে সুইচেস ফ্রম রানিং টু ওয়েটিং স্টেট, রানিং টু রেডি স্টেট, ওয়েটিং টু রেডি স্টেট, টার্মিনেটস, মানে এই ধরনের কাজগুলো সিপিইউ শিডিউলার করে। সো ডিসপ্যাচার বলতে কি? ডিসপ্যাচার একটা মডিউলের নাম, হ্যাঁ, যেটা আমরা বলতেছি যে কনটেক্সট সুইচিং এর কথা তোমরা অলরেডি জানো। কনটেক্সট সুইচিং, কনটেক্সট সুইচিংটা কি? সেটা হচ্ছে একটা প্রসেস যখন আরেকটা সিপিইউ একটা প্রসেস থেকে যখন আরেকটা প্রসেসে সুইচ করে, সুইচ করা মানে হচ্ছে তাকে পুরো কনটেক্সটটা সুইচ করতে হয়। কনটেক্সট সুইচ করা বলতে হচ্ছে তাকে বিভিন্ন মেমোরি লোকেশনগুলো চেঞ্জ করতে হয় নতুন প্রসেসের জন্য। নতুন প্রসেসটা অ্যাকচুয়ালি কোথা থেকে রান করতেছে, তার অ্যাকচুয়ালি কি কি অলরেডি ভ্যারিয়েবলগুলা আপডেট হয়েছে, এই পুরো ইনফরমেশনগুলো তাকে মেমোরি থেকে লোড করতে হয়। তো এই জিনিসটাকে বলতে হচ্ছে কনটেক্সট সুইচিং। ঠিক আছে? তারপরে যে তো ইউজার মোড, তারপর হচ্ছে জাম্প টু প্রপার লোকেশন ইন দ্য ইউজার টু স্টার্ট দ্য প্রোগ্রাম। তো পুরো জিনিসটাকে আসলে যে মডিউলটা হ্যান্ডেল করে তাকে বলতেছে ডিসপ্যাচার মডিউল। এবং ডিসপ্যাচার মডিউল যেটা হচ্ছে আমরা এর আগেও বলছিলাম যে এই পুরো কাজটা করতে সময় লাগে, এই কনটেক্সট সুইচিং এর কাজটা করতে সময় লাগে। হ্যাঁ, এবং এটাকে আমরা এই সময় লাগাটাকে বলতেছে ডিসপ্যাচ লেটেন্সি। যে পুরো সময়টা যখন যা লাগে, যে টেক্সট ফর দ্য ডিসপ্যাচার টু স্টেপ ওয়ান প্রসেস অ্যান্ড স্টার্ট অ্যানাদার রানিং, এই পুরো কাজটা কনটেক্সট সুইচিং এর কাজ, ইউজার মোড, তারপর প্রপার লোকেশনে যাওয়া, পুরো কাজটা করতে যে সময়টা লাগে সেটাকে আমরা লেটেন্সি বলি আর কি। এবং আমরা দেখছি যে তুমি যদি বেশি সুইচ করতে যাও এই লেটেন্সিটা অ্যাড হতে থাকে, পরে আলটিমেটলি যেটা হয় বেশি লেটেন্সি হয়ে যাওয়ার কারণে আসলে সিপিইউ মেইনলি এই লেটেন্সির কাজটাই করে, মানে অর্থাৎ কনটেক্সট সুইচিং এর কাজটাই করে, সে অ্যাকচুয়ালি কোনো প্রসেসকে টাইম দিতে পারে না। আচ্ছা, এখন আমরা আসি সিপিইউ শিডিউলিং ক্রাইটেরিয়া। আমরা যে হচ্ছে সিপিইউ শিডিউলার যে করতেছি বা আমাদের শিডিউলিং এর আমরা অ্যাকচুয়ালি কি অপটিমাইজ করতে যাচ্ছি? আমরা অপটিমাইজ করতে চাইছি আমার যে সিপিইউ সেটা যাতে করে অলওয়েজ বিজি থাকে, তাই তো? কারণ থেকে আমরা দেখছি যে একটা প্রসেস যখন আইওতে চলে যায়, ইনপুট আউটপুটের জন্য ওয়েট করতে থাকে, তাকে আমি আসলে সিপি দেওয়াটা আসলে মানে আমার সিপিইউ পাওয়ার ওয়েস্ট হচ্ছে। কারণটা কি? সে যখন আয়োর জন্য ওয়েট করে তার আসলে সিপিইউ লাগে না। হ্যাঁ, তার মানে কি আমি যদি তাকে রেডি স্টেট থেকে ওয়েটিং স্টেটে নিয়ে যাই, তাহলে আমার যে সিপিইউটা থাকতেছে সেটা আমি আরেকটা প্রসেসকে দিতে পারতেছি। এবং আমাদের যেটা হচ্ছে অপারেটিং সিস্টেমের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে যে আমি আমার সিপিইউটাকে বেস্ট ইউটিলাইজ করব এবং আমি সবগুলা প্রসেসকে মানে ঠিক মতো সার্ভিস দেব। এটা হচ্ছে অপারেটিং সিস্টেমের একটা ওয়ান অফ দ্য বেস্ট ক্রাইটেরিয়া বা ওয়ান অফ দ্য অবজেক্টিভ এজ এ ম্যানেজার। আরেকটা হচ্ছে কি থ্রুপুট। থ্রুপুট মানে কি? আমি যে পার ইউনিট, ধরো 1 মিনিট, 1 সেকেন্ড, 1 মিনিট, এই টাইমে আমি কি পরিমাণ তা কি ওয়েট করতেছে নাকি? তোমরা যদি নর্থ সাউথে ইমেল না দিয়ে আসো সেক্ষেত্রে মনে হয় ইয়ে করে, আটকে দিচ্ছে। আচ্ছা, যাই হোক। তো আরেকটা হচ্ছে থ্রুপুট। থ্রুপুটটাকে আমি পার ইউনিট অফ টাইমে কি পরিমাণ প্রসেসকে এক্সিকিউট করতে হেল্প করতেছে। ঠিক আছে? আহ, আহ, যদি আমি 1 মিনিট বা 5 মিনিটের 5টা প্রসেসকে তাদের কাজ কমপ্লিট করার জন্য হেল্প করতে পারি, তার মানে আমার শিডিউলের শিডিউলারের থ্রুপুটটা বেশি, মানে আমার এই শিডিউলারটা বেটার রেদার দেন আরেকটা শিডিউলার যে হচ্ছে ধরো 5 মিনিটে মাত্র একটা বা দুইটা প্রসেসকে সার্ভ করতে পারছে। ঠিক আছে? এটা অবশ্যই সবই ডিপেন্ড করে অবজেক্টিভের উপর, আসলে তুমি কি কি চাও। কারণ ডিপেন্ড করে তোমার আম, তোমার ইয়ের উপরে, তুমি আসলে তোমার তোমার পারপাসের উপরে তুমি আসলে কি ধরনের শিডিউলার ইউজ করতে চাচ্ছ। আচ্ছা, এগুলো আমরা পরে আরো দেখতেছি একটু পরে। টার্ন অ্যারাউন্ড টাইম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা অ্যামাউন্ট অফ টাইম টু এক্সিকিউট এ পার্টিকুলার প্রসেস, যে একটা প্রসেস যে আসছে
তার পুরা কাজটা করতে মানে সে যে রেডি স্টেটে আসছে, রেডি স্টেট থেকে সে ওয়েটিং স্টেটে গেল, আবার রেডি স্টেটে গেল, করতে করতে সে আলটিমেটলি যে এক্সিট করলো, এই টাইমটা কতক্ষণ আর কি। ঠিক আছে, এটাকে হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম বলতেছে। ওয়েট টাইম যেটা, ওয়েট টাইম মানে হচ্ছে সে অ্যাকচুয়ালি কতক্ষণ ওয়েট করতেছে রেডি কিউতে। হ্যাঁ, রেসপন্স টাইম যেটা হচ্ছে আমরা যখন ওই যে মাল্টি প্রসেস নিয়ে কাজ করতেছি, তার মানে কি আমাদের রেসপন্স টাইমটা একটা ইম্পর্টেন্ট। রেসপন্স টাইমটা হচ্ছে যে তুমি যখন রেডি স্টেটে আসছো, আমি কত তাড়াতাড়ি তোমাকে সিপিইউ দিতে পারতেছি। এটা হচ্ছে কি ফাস্ট রেসপন্স ইজ প্রডিউস। এটা কিন্তু প্রথমবার তাকে অ্যাটেনশন দেওয়া আর কি, যে প্রথমবার তোমাকে আচ্ছা মানে তাকে জাস্ট ধরো 1 সেকেন্ড একটা টাইম দেওয়া যে আচ্ছা ঠিক আছে, তার মানে কি ইউজার বুঝতেছে যে আমার একটা প্রোগ্রেস হচ্ছে। সো রেসপন্সিভনেস বানানোর জন্য যেই 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 ক্রাইটেরিয়া আমরা ইউজ করতেছি সেটা হচ্ছে রেসপন্স টাইম। ঠিক আছে, এই যে হ্যাঁ মানে প্রথমবার তাকে যখন সিপিইউটা পাচ্ছে আর কি সেটা। আবার যদি বলি প্রথমবার যখন একটা প্রসেস সিপিইউ পাচ্ছে, সেটা হচ্ছে তার রেসপন্স টাইম। সে কতক্ষণ ধরে ওয়েটিং স্টেটে আছে, মানে মানে সে কতক্ষণ ধরে কোনো সিপিইউ পাচ্ছে না, সেটা হচ্ছে ওয়েট টাইম। সে কখন আসার পর সে কখন পুরা মানে টার্মিনেট স্টেটে গেল, সেটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। থ্রুপুট যেটা, সেটা হচ্ছে একটা শিডিউলার পার ইউনিট অফ টাইমে কি পরিমাণ প্রসেসকে সার্ভ করতে পারতেছে, তা সেটা হচ্ছে থ্রুপুট। সিপিইউ ইউটিলাইজেশন যেটা, সেটা হচ্ছে কত মানে মেইন আইডিয়া হচ্ছে যে আমার সিপিইউ অলওয়েজ বিজি থাকবে, এটাই। তার মানে আমার অবজেক্টিভ ক্রাইটেরিয়া হচ্ছে আমার আমার সিপিইউ ইউটিলাইজেশনটা বাড়াইতে হবে, ম্যাক্স থ্রুপুটটা বাড়াইতে হবে, টার্ন অ্যারাউন্ড টাইমটা কমাইতে হবে, অর্থাৎ প্রসেসে আসার সাথে সাথে তাদের যত তাড়াতাড়ি পারি কাজ শেষ করে দেওয়া সেটা। ওয়েট টাইমটা কমাইতে হবে, একই, এই দুটো কাইন্ড অফ সিমিলার। আর হচ্ছে রেসপন্স টাইমটা কমাইতে হবে যাতে করে ইউজার বুঝে অথবা প্রত্যেকটা প্রসেসর বুঝে যাচ্ছে আমার কিছু প্রোগ্রেস হচ্ছে আর কি। তো এইটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। এখন হচ্ছে আমরা একটা শিডিউলার নিয়ে পড়বো। আচ্ছা, সোফার কোনো কোশ্চেন আছে কারো? আমার ধারণা আরেকটা এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হবে। তো হচ্ছে আমরা এখন একটা শিডিউলার নিয়ে দেখবো, সেটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। সো ধরো তিনটা প্রসেস আসতেছে, P1 P2 P3। প্রত্যেকটা ফার্স্ট ধরো মানে প্রত্যেকটা অ্যারাইভাল টাইম আছে, ধরো এটা আগে আসছে, P1 আগে আসছে, P2 পরে আসছে, তারপর P3 আসছে, এবং প্রত্যেকটা বার্স্ট টাইম দেওয়া আছে। বার্স্ট টাইম মানে হচ্ছে কি পরিমাণ তার সময় লাগবে কাজটা কমপ্লিট করতে, সেটা দেওয়া আছে। এটা ডিফারেন্ট ইউনিট হতে পারে, হ্যাঁ, মিলি সেকেন্ডে হতে পারে, ন্যানো সেকেন্ড হতে পারে, সেকেন্ড হতে পারে। ধরো আপাতত আমরা সব মিলি সেকেন্ডে ক্যালকুলেট করতেছি। সো এই ইনপুটটা যখন দেওয়া আছে, তার মানে কি ফার্স্টে P1 আসছে, P2 আসছে, P3 আসছে। P1 এর বাস টাইম হচ্ছে 24, P2 র বাস টাইম 3, P3 হচ্ছে 3। তো অ্যাকর্ডিং টু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শিডিউলার অ্যালগরিদম, সে বলতেছে যে আমার যে প্রসেসটা আগে আসবে তাকে আমি আগে সিপিইউ দিব। হ্যাঁ, এবং এটা হচ্ছে নন প্রিমিটিভ মানে হচ্ছে কি সে যখন সিপিইউটা পাবে তার কাজ শেষ না হওয়া পর্যন্ত সে সিপিইউটা ইউজ করতে থাকবে। তার মানে দেখো এই যে আমরা পুরো জিনিসটাকে একটা চার্ট দিয়ে দেখাই, রিপ্রেজেন্ট করি, সেটাকে বলা হয় গ্র্যান্ড চার্ট। ঠিক আছে, কারণটা কি তাহলে দেখতে সুবিধা হয়, একটা কাইন্ড অফ ভিজুয়ালাইজেশন, দেখতে সুবিধা হয় অ্যাকচুয়ালি কোন প্রসেস কখন রান হচ্ছে, কতক্ষণ রান হচ্ছে, এই ব্যাপারটা। যেমন এই গ্র্যান্ড চার্টে কি দেখানো হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা যে একটা প্রসেস জিরো ধরো, হ্যাঁ, তিনটেই ধরো একই সময় আসছে, বাট এইটা আগে আসছে, এটা তারপর একটু পরে, তারপর এটা, ধরো সবই 0 সেকেন্ডে আসছে, বাট এটা আগে, এটা পরে, তারপর এটা। সো P1 যখন আসলো, P1 এসে যেটা করতেছে সেটা হচ্ছে কি সে 24 সেকেন্ড সময় পেয়েছে, তাই তো? সো সে 24 মিলি সেকেন্ড পর্যন্ত সে রান করলো। রান করার পর তার কাজ শেষ করার পর কি সে রেডি স্টেট থেকে টার্মিনেট স্টেটে চলে গেল, সরি রানিং স্টেট থেকে টার্মিনেট স্টেটে চলে গেল। তারপর আসতেছে P2, কারণটাকে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, সে P3 এর আগে আসছে।
এই জন্য এই শিডিউলার P2 কে সিপিইউ দিছে। P2 কতক্ষণ চললো? 3 সেকেন্ড। তার মানে কি 24 সেকেন্ড থেকে সে 24 মিলি সেকেন্ডে সে ইয়ে পাইলো, সিপিইউটা পাইলো। তারপর সে 3 সেকেন্ড রান করলো, 27 গিয়ে সে টার্মিনেট হলো। তারপর আসলো P3। P3 27 থেকে শুরু করলো, 30 গিয়ে শেষ হলো। ঠিক আছে? সো এই শিডিউলারটাকে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। P1 আগে আসছে, সে P1 কে আগে সার্ভ করছে। যেহেতু এটা নন প্রিমিটিভ, তার মানে কি পুরো টাইমটাকে সে P1 কে দিছে। P1 শেষ হওয়ার পর সে দেখলো আচ্ছা ঠিক আছে, নেক্সট কে? নেক্সট হচ্ছে P2। তারপর সে P2 কে দিল, এবং এগেইন যখন দিল, নন প্রিমিটিভ যেহেতু, P2 পুরো কাজটা শেষ করলো। শেষ করার পর যখন সে টার্মিনেট স্টেটে গেল, তখন সে P3 কে দিল। ঠিক আছে? এটাকে আমরা বলতেছি গ্র্যান্ড চার্ট। এখন আমরা যদি ক্যালকুলেট করি এটা ওয়েট টাইম কিরকম, P1 আসার সাথে সাথে সিপিইউ পেয়ে গেছে, তার মানে এটা ওয়েট টাইম 0। P2 সে তার ওয়েট টাইম পাইতে কতক্ষণ লাগছে? তার সিপিইউ পাইতে 24 সেকেন্ড। ঠিক আছে? সো এটা হচ্ছে তার হচ্ছে এই জন্য তার ওয়েট টাইম হচ্ছে 24 সেকেন্ড। কারণ তারপরে কি হচ্ছে, সে সিপিইউ পেয়ে গেছে, তাই তো? P3 তার ওয়েট টাইম কত? 27 সেকেন্ড, কারণ 27 সেকেন্ড পর্যন্ত সে ওয়েট করছে। তারপর যদি আমি অ্যাভারেজ ওয়েট টাইম ক্যালকুলেট করি, সেটা হচ্ছে 3টা নিয়ে তাকে ভাগ করে দেওয়া, তাহলে 17 হয়ে যাচ্ছে। কোনো কোয়েশ্চেন থাকলে বলো, জিনিসটা ইজি। ওকে, তাহলে টার্ন অ্যারাউন্ড টাইমটা কখন কিরকম হবে? আচ্ছা, টার্ন অ্যারাউন্ডটা পরে আসতেছি, এটা পরে দেখতেছে, তোমাদের কনফিউজ করে লাভ নেই। ঠিক আছে, আমরা এখন শুধু ওয়েট টাইমটা দেখতেছি। হ্যাঁ, ঠিক আছে। এখন যেটা হচ্ছে দেখো, যখন P1 আগে আসতেছে, তারপর P2, তারপর P3, আমার এভারেজ ওয়েট টাইম কত আসতেছে? 17 ইউনিট অফ টাইম। হ্যাঁ, এখন যদি ধরো যে আমার জিনিসটা একটু চেঞ্জ হয়ে গেল, ফার্স্টে P2 আসলো, তারপর P3 আসলো, তারপর P1 আসলো। তার মানে কি, ফার্স্টে হচ্ছে আমি, যেহেতু আমার P2 হচ্ছে 3 সেকেন্ড, সো ফার্স্টে আমি সিমিলার, যেহেতু এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, আমি ফার্স্টে P2 কে 3 সেকেন্ড দিলাম। P2 শেষ হওয়ার পর P3 কে দিলাম 3 সেকেন্ড। এইটা শেষ হওয়ার পর P1 কে দিলাম। P1 হচ্ছে কত জানি, P1 হচ্ছে 24 সেকেন্ড, 24 দিলাম। তাহলে দেখো, তার মানে কি, আমার এই চার্ট থেকে কি দেখতেছি, P2 আসার সাথে সাথে সিপিইউ পেয়ে গেছে, তাই তো? সরি, হ্যাঁ, P2 আসার সাথে সাথে সিপিইউ পেয়ে গেছে, তার মানে তার কোনো ওয়েট টাইম নেই, তার মানে তার ওয়েট টাইম 0। P3 তার হচ্ছে 3 সেকেন্ড পর সে শুরু হয়েছে, তার মানে তার ওয়েট টাইম হচ্ছে 3। P1 তার ধরো শুরু করছে সে 6 সেকেন্ডে, তার মানে তার ওয়েট টাইম 6। এখন ধরো আমার অ্যাভারেজ ওয়েট টাইম চলে আসলো 3। এখন দেখছো ব্যাপারটা, সেটা হচ্ছে যে কিভাবে দুটার মধ্যে সিগনিফিকেন্ট পার্থক্য ওয়েট টাইমের। একটাতে লাগলো তার 17 সেকেন্ড অথবা মিলি সেকেন্ড, জাস্ট একটু অর্ডারটা চেঞ্জ হওয়ার কারণে 17 থেকে 3-এ চলে আসলো। ঠিক আছে? এবং এটা কারণ তো বুঝতেছো, কারণটা কি দেখাও। এখানে সে P1 কে সব সময় দিতে দিতে P2 P3 অনেকক্ষণ ধরে ওয়েট করতে হয়েছে। কারণটা কি, P1টা অনেক লেন্দি একটা প্রসেস ছিল, এই জন্য P2 আর P3 এর ওয়েট টাইম বেড়ে গেছে। কিন্তু এইখানে যেহেতু P1টা পিছনে পরে আসছে, তার মানে কি, আমি যেহেতু P2 P3 কে আগে সার্ভ করতে পারছি, সেক্ষেত্রে ধরো এটার ওয়েট টাইমটা কমে গেছে, P2 আর P3 ওয়েট টাইমটা কমে গেছে। হ্যাঁ, এটা। কোনো কোয়েশ্চেন আছে সোফার? নো। ওকে, এখন দেখতেছ একটা, এই সিনারিও থেকে কিন্তু একটা আমরা আইডিয়া করতে পারি, একটা ইনটিউশন আমাদের ডেভেলপ করতেছে। সেটা হচ্ছে, আমরা যদি, যেহেতু এটা নন প্রিমিটিভ, হ্যাঁ, নন প্রিমিটিভ মানে হচ্ছে আমি যখন সিপিইউ কে আমি একটা প্রসেসকে যখন সিপিইউ দিয়ে দিচ্ছি,
আর তার কাছ থেকে নিতে পারতেছে না। তার মানে এর পরবর্তীতে যেই প্রসেসগুলো আসতেছে তাকে ওয়েট করতে হতেছে। তার মানে যে আমার যদি প্রসেসগুলো বড় হয়, যেমন প্রথম কেসটাতে P1 অনেক বড় একটা প্রসেস ছিল, মানে অনেক অনেক সময় লাগতেছিল, এটার জন্য কিন্তু আমার ওয়েট টাইম বেড়ে গেছে, ওভারঅল ওয়েট টাইম বেড়ে গেছে। এখানে যেহেতু আমার প্রসেসগুলো ইনিশিয়াল প্রসেসগুলো ছোট ছিল, P2 P3 ইন টার্মস অফ রান টাইম, হ্যাঁ, তার মানে দেখো আমার ওয়েট টাইমটা সেকেন্ড কেসে কমে গেছে। তার মানে যেটা হচ্ছে আমি যেই প্রসেসগুলা ইয়ে রান করতে সময় কম লাগবে, মানে তার যারা খুব দ্রুত এসে চলে যাবে, আমি যদি তাদেরকে আগে সার্ভ করি, সেক্ষেত্রে যেটা হচ্ছে আমার ওভারঅল অ্যালগোরিদমের অ্যাভারেজ টাইমটা কমে যাবে। তাই না? আমরা অলরেডি একটা দেখতে পাইছি, এবং এটা রিজনটা বুঝতে পারতেছি, যেহেতু এটা নন প্রিমিটিভ। ঠিক আছে? সো বেসড অন দ্যাট একটা আরেকটা অ্যালগোরিদম হলো যে আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ না দিয়ে আমি শর্টেস্ট জব ফার্স্ট শিডিউলিং অ্যালগোরিদম দিচ্ছি। শর্টেস্ট জবটা কি? আমার একটা টাইম পর্যন্ত যেই প্রসেসগুলো থাকবে, সেই প্রসেসগুলোর মধ্যে যার বাস টাইম কম, মানে যার হচ্ছে মানে কম সিপিইউ সময় লাগবে, আমি তাদেরকে আগে সার্ভ করব। এতে যেটা হবে আমার ওভারঅল ওয়েট টাইমটা কমে যাবে। তো এখানে দুই ধরনের আছে, এটাকে নন প্রিমিটিভও করা যায়, প্রিমিটিভও করা যায়। আচ্ছা, এগুলো আমরা একটু পরে আসতেছি। আগে আমরা দেখি একটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে নন প্রিমিটিভ শর্টেস্ট জব ফার্স্ট। শর্টেস্ট জব ফার্স্টটা কি? আমি একটা গিভেন টাইমে দেখব আমার রেডি স্টেটে কারা আছে, এবং তারপর দেখব ওই রেডি স্টেটে কার বাস টাইম কম, তারপর আমি তাকে সিপিউটা দিব। যেহেতু নন প্রিমিটিভ, তার মানে একবার যখন সিপিউটা দিব তার কাছ থেকে আমি আর সিপিউটা নিতে পারবো না। সো ধরো আমার প্রসেস আছে চারটা প্রসেস, P1 P2 P3 P4। এটা হচ্ছে তার অ্যারাইভাল টাইম, যে P1 আসছে 0 সেকেন্ডে, P2 আসছে 2 নম্বর সেকেন্ডে, P3 আসছে 4 সেকেন্ডে, P4 আসছে 5 নম্বর সেকেন্ডে। এটা হচ্ছে তার বাস টাইম। এটা এখানে হবে যেহেতু বাস টাইম মানে হচ্ছে P1 এর অ্যাকচুয়ালি তার কাজটা শেষ করতে 7 সেকেন্ড সময় লাগবে, P2 কাজটা শেষ করতে 4 সেকেন্ড, P1 এর 1, P4 এর 4। যেহেতু নন প্রিমিটিভ, তার মানে কি আমি শুরু করতেছি 0 থেকে। যখন আমি 0-তে আসি, তার মানে দেখো আমার তখন অ্যারাইভাল টাইমে কে ছিল? 0 সেকেন্ডে শুধুমাত্র P1 ছিল, তাই না? শুধুমাত্র P1 ছিল, কারণ P2 আসছে 2 নম্বর সেকেন্ডে। সো যেহেতু 0 নম্বর সেকেন্ডে আমার হাতে শুধু আমার রেডি স্টেটে শুধুমাত্র P1 আছে, তার মানে আমার P2 P3 P4 এক্সিস্টই করতেছে না এই সময়। তার মানে তখন আমার একটাই অপশন P1 কে রান করা, কারণ আমি তো আমার সিপিইউ কে আইডিয়াল অবস্থায় বসে রাখতে পারি না। সো যেহেতু আমি P1 কে সময় দিয়ে দিলাম, যেহেতু এটা নন প্রিমিটিভ, তার মানে কি 7 সেকেন্ড পর্যন্ত সে চলতে থাকবে। সো পুরো তার 7 সেকেন্ড পর্যন্ত চলার পর কি সে সিপিইউটাকে ছেড়ে দিল। তখন আমি দেখলাম যে 7 নম্বর সেকেন্ডে আমি দেখলাম, আচ্ছা এখন আমার রেডি স্টেটে কি কি প্রসেস আছে। 7 সেকেন্ডে ততক্ষণে P2 P3 P4 চলে আসছে, তাই না? এই হচ্ছে 2 নম্বর অ্যারাইভাল টাইম, P3 হচ্ছে 4 অ্যারাইভাল টাইম, P3 P4 হচ্ছে 5। তার মানে কি 7 নম্বর সেকেন্ডে অলরেডি আমার P2 P3 P4 চলে আসছে রেডি স্টেটে। এখন আমি তখন চেক করবো, আচ্ছা তিনটার মধ্যে শর্টেস্ট টাইমটা কার? আমি দেখতেছি P3, তার হচ্ছে 1 সেকেন্ড সময় লাগবে, তাই না? তাহলে আমি তখন P3 কে সময় দিচ্ছি, সিপিইউটা দিচ্ছি, এবং যেহেতু এটা নন প্রিমিটিভ, দেওয়ার পর সে পুরো কাজটা শেষ করার পর সে ছাড়বে। সো P3 আসলো, যেহেতু তার 1 সেকেন্ডে কাজটা শেষ হয়ে যাচ্ছে, সো 8 নম্বর সেকেন্ডে গিয়ে সে কাজটা ছেড়ে দিল। 8 নম্বর সেকেন্ডে গিয়ে আমি অলরেডি দেখতেছি আমার রেডি স্টেটে তখন কে কে আছে। তখন আমি দেখতেছি আমার রেডি স্টেটে P2 আছে আর P4 আছে। এই দুটার মধ্যে কার টাইম কম? দেখতেছি দুটাই সমান। যেহেতু দুটাই সমান, সো তুমি একটাই পিক করতে পারো, যে কোনো একটা র্যান্ডমলি পিক করতে পারো, অথবা যে আগে আসছে সেটাকে পিক করতে পারো। সো ধরলাম যে আগে আসতেছে তাকে পিক করলাম, এবং এটাই হওয়া উচিত। সো তখন যেটা হচ্ছে, কারণ আমার ওয়েট টাইমটা তখন কমবে, সো তখন যেটা হচ্ছে যে আমি তখন P2 কে দিয়ে দিলাম সময়। সো 8 নম্বর থেকে
সে 12 সেকেন্ড পর্যন্ত চললো, মানে 4 সেকেন্ড চলে সে 12 নম্বর সেকেন্ড থেকে সে টার্মিনেট হলো। তারপর আমার 12 নম্বর সেকেন্ডে শুধুমাত্র আমার P4 আছে, P4 তখন অ্যাড হলো। ঠিক আছে, এখন যদি ধরো যে দেখতেছো যে এই গ্র্যান্ড চার্টে আমরা কি দেখতেছি, ফার্স্টে P1 চললো 7 সেকেন্ড পর্যন্ত, P3 8 নম্বর সেকেন্ড পর্যন্ত, P2 12, P4 16। এখন যদি আমি ওয়েট টাইম ক্যালকুলেট করতে চাই, তো P1 এর ওয়েট টাইমটা কি? P1 আসার সাথে সাথে তোমার ইয়ে পেয়ে গেছে, সিপিইউ পেয়ে গেছে, তার কোনো ওয়েট করতে হয়, তার মানে তার ওয়েট টাইম হচ্ছে 0। তারপর P2 আসছে 2 নম্বর সেকেন্ডে। ঠিক আছে, সো 2 নম্বর সেকেন্ডে আসছে, হ্যাঁ, কিন্তু তার কাজটা সে শুরু করছে কখন? 8 নম্বর সেকেন্ডে এবং শেষ হচ্ছে 12 নম্বর সেকেন্ডে, তাই তো? সো এই টাইমটুকুতে সিপিইউ পাইছে। আচ্ছা, তার মানে আমি 8 থেকে, তার মানে সে ওয়েট করতেছে কতক্ষণ? এই যে P1 P3 চালানোর জন্য ওয়েট করতেছিল, তার মানে আমি 8 থেকে যদি 2 বাদ দিই, তাই তো, তার মানে 6 নম্বর সেকেন্ড, 6 সেকেন্ড। P3 আসছে 4 নম্বরে, সে সিপিইউ পাইছে 7-এ। 7 মাইনাস 3, 7 মাইনাস 4 3, সে 3 সেকেন্ড ওয়েট করছে, যে এই 3টা সেকেন্ড সে ওয়েট করছে। তারপর P4 আসছে 5-এ, সে আসছে 5-এ, এই জায়গায় আসছিল, কিন্তু পাইছে সে 12-তে, এতক্ষণ সে ওয়েট করছে। তো 12 মাইনাস 5 7, এটি। তারপর আমি অ্যাভারেজ ক্যালকুলেট করলাম। দেখো এই জিনিসটা, কোনো কোশ্চেন থাকলে বলো। তোমাদের এক্সামে যেটা হইতে পারে সেটা হচ্ছে আমি এরকম প্রসেস টাইম দিয়ে দিব, অ্যারাইভ টাইম দিয়ে দিব, বাস টাইম দিয়ে দিব, দিয়ে দিতে বলতে বলি তুমি এখন এই ইয়ে করো, নন প্রিমিটিভ একটা অ্যালগরিদম এসজিএফ রান করে দেখো এটার ওয়েট টাইম কিরকম, তারপর রেসপন্স টাইম কিরকম, টার্ন অ্যারাউন্ড টাইম কিরকম, এগুলো। এখানে তো শুধু ওয়েট টাইম দেখাচ্ছে। আচ্ছা, এগুলো আর কি। তুমি তখন কি করবে, এই গ্র্যান্ড চার্টটা দিবা, তারপর ওয়েট টাইম দিবা, টার্ন অ্যারাউন্ড দেবা, এগুলো নিয়ে পরে আবার দেখাবো না আরো এক্সাম্পল। ঠিক আছে, আপাতত এই জিনিসটা বুঝো আর কি। সো কোনো কোশ্চেন আছে সোফার? স্যার আবার একটু বললে ভালো হয়। কোনটা? স্যার এই যে ওয়েট টাইমটা কাউন্ট করা। আচ্ছা, ওয়েট টাইমটা যেটা হচ্ছে, ওয়েট টাইম কাউন্ট করার একটা অপশন হচ্ছে, সেটা হচ্ছে যে এটা ক্যালকুলেশন আছে। সরি, ওয়েট টাইমটা মানে কি, আচ্ছা আগে গ্র্যান্ড চার্ট থেকে দেখে কিভাবে বের করবা। ওয়েট টাইম মানে হচ্ছে এই প্রসেসটা কখন আসছে রেডি স্টেটে, এবং সে সিপিইউ পাওয়ার জন্য কতক্ষণ ওয়েট করছে। হ্যাঁ, তো P1 আসার সাথে সাথে সিপিইউ পেয়ে গেছে, তার মানে তার ওয়েট টাইম 0। ঠিক আছে, তারপর হচ্ছে, দাঁড়াও আমি দেখি এটা, আমি একটু দাঁড়াও, আমি একটা ইয়ে একটু, তোমার একটা ইয়ে অন করি। আচ্ছা, এটা হচ্ছে তার অ্যারাইভ টাইম, এটা হচ্ছে তার বাস টাইম। ঠিক আছে, অ্যারাইভ টাইম, ঠিক আছে। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, সেটা আমি ইয়ে করে ফেলি। ঠিক আছে, এখন দেখো
ঠিক আছে? সো আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে P1 শেষ হচ্ছে 7-এ, হ্যাঁ? সো ওয়েট টাইমটা হচ্ছে কি ওয়েট টাইমের সেটা হচ্ছে যে তার হচ্ছে ফিনিশ টাইম, সে কোন টাইমে ফিনিশ হচ্ছে, ঠিক আছে? যেমন P1 ফিনিশ হয়েছে 7 নাম্বার সেকেন্ডে, হ্যাঁ? মানে সে ফিনিশ হওয়া মানে কি, সে কখন টার্মিনেট স্টেটে যাচ্ছে। তো সে 7 নাম্বার সেকেন্ড থেকে টার্মিনেট স্টেটে গেছে। সেখান থেকে আমি চেক করতেছি সে কতক্ষণ ওয়েট করতেছে, তাই না? তার মানে তার বাস টাইমটা মাইনাস করতেছি, বাস টাইম, কারণ থেকে আমি ওয়েটটা ক্যালকুলেট করতেছি, তাই না? সে কতক্ষণ ওয়েট করছে, বাস টাইমটা কি, সে অ্যাকচুয়ালি যখন সিপিইউ পাইতেছে। সো আমি ফিনিশ টাইম থেকে বাস টাইমটা মাইনাস করে দিচ্ছি, মাইনাস করে আমি অলসো তার অ্যারাইভাল টাইমটা মাইনাস করতেছি, আসলে কখন অ্যারাইভ করছে। এখান থেকে ধরো আমরা ওয়েট টাইমটা পাচ্ছি। তার মানে যদি P1 আসে, এটা অবশ্য স্লাইডার লেখা নেই, যাই হোক এই ক্যালকুলেশনটা, এটা ক্যালকুলেশন তোমার পরে কোথাও লিখে নিও, অথবা পরে আমি আমাকে বই দেওয়া দেখাই দেবো নাকি, বাট তোমরা নিজেরাও এটা বুঝতে পারতেছো, মানে ইনটিউশনটা কি। সেটা হচ্ছে ওয়েট টাইমটা আসলে কি ক্যালকুলেট করতেছে, সে কতক্ষণ সিপির জন্য বসে আছে, এটাই। তো কিভাবে ক্যালকুলেট করতেছে আমরা, সেটা হচ্ছে যে এইটা আসলে যখন আমরা এটা যেহেতু নন প্রিমটিভ, তুমি জাস্ট এটাও করতে পারো এখানে, যে স্টার্ট টাইম দিয়েও করতে পারো, মানে আচ্ছা এই ক্যালকুলেশনে থাকো, কারণ কারণ এটা যখন আমি প্রিমটিভে চলে যাই, প্রিমটিভের কারণটা কি, সে মাঝে একবার সিপিইউ পায়, আবার সিপিইউ ছাড়ে, আবার সিপিইউ পায়, আবার সিপিইউ ছাড়ে, তখন এইভাবে চিন্তা করলে ক্যালকুলেট করতে সুবিধা হয় আর কি। বাট তুমি যেমন যদি এটা নন প্রিমটিভ হয়, তুমি এটাও বলতে পারো ফার্স্ট সিপিইউ টাইম, যখন যখন সিপিইউ টাইম পাইতেছে সেখানে মাইনাস অ্যারাইভাল টাইম, এখান থেকেও তুমি ক্যালকুলেট করতে পারো নন প্রিমটিভের ক্ষেত্রে, তাই না? ফার্স্ট সিপিইউ টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, নন প্রিমটিভে এইভাবে তুমি ক্যালকুলেট করতে পারো, নন প্রিমটিভে। আমি যদি এইভাবে ক্যালকুলেট করি তাহলে কি আসতেছে দেখো, আমার ফার্স্ট সিপিইউ টাইম সে কখন পাচ্ছে, P1 ফার্স্টে পাচ্ছে 0 নাম্বার সেকেন্ডে, তাই তো? তার অ্যারাইভাল টাইম কত, 0, তাহলে তার ওয়েট টাইম কত, 0, ঠিক আছে? যখন P2 যদি আসে, P2 হচ্ছে ফার্স্ট সিপিইউ টাইম, P2 হচ্ছে ফার্স্ট সিপিইউ টাইম কখন পাচ্ছে সে, P2 দেখো পাইছে 8 নাম্বার সেকেন্ডে এসে, তাহলে 8 দিলাম মাইনাস অ্যারাইভাল টাইম কখন, অ্যারাইভ করছে সে 2-এ, 2 দিলাম, তার মানে 6। P3 সিমিলারলি সে আসছে কখন, P3 ফার্স্ট সিপিইউ টাইম কখন পাইছে, 7-এ, 7 মাইনাস, তারপর সে P3 অ্যারাইভাল টাইম কখন, 4, 7 মাইনাস 4, 3। P4 সে ফার্স্ট সিপিইউ পাইছে কখন, P4 12-তে, 12 মাইনাস অ্যারাইভ টাইম কখন তার, সে অ্যারাইভ করছে 5-এ, 7, ঠিক আছে? এই যে আমার চলে আসলো প্রত্যেকটা ওয়েট টাইম, তারপর আমি অ্যাভারেজ করে দিলাম। কারণ নন প্রিমটে যেটা হচ্ছে মানে মানে ফিনিশ টাইম মাইনাস বাস টাইম ইকুয়ালস টু হচ্ছে তার ফার্স্ট সিপিইউ টাইম, কারণ সে প্রথমবার যখন সিপিইউটা পায় তখনই আসলে সে একবারে কাজ শেষ করে এক্সিকিউট করে, ঠিক আছে? এই জন্য ফার্স্ট সিপিইউ টাইম যখন সে পাচ্ছে তখন এটা দিয়ে সেখান থেকে তুমি অ্যারাইভ টাইমটা মাইনাস করতে পারো। নন প্রিমটিভ আমরা একটা দেখবো সে বারবার একবার সিপিইউ পায়, আবার ওয়েটে যায়, আবার সিপিইউ পায়, আবার ওয়েটে যায়, তখন ধরো এই ক্যালকুলেশনটা কাজে দেয়, যেটা পুরো কাজটা শেষ করতে কতক্ষণ লাগছে এবং সে কতটুকু টাইম সে বাস টাইম সময় পেয়েছে, তারপর তার অ্যারাইভ টাইমটা কখন, ঠিক আছে? আচ্ছা এটা আমরা দেখবো একটা এক্সাম্পলে আর কি। সো এইটা হচ্ছে তোমার ওয়েট টাইম। এখন যদি আমি টার্ন অ্যারাউন্ড টাইমের কথা বলি, আচ্ছা এটা পরে আসে, আমরা টার্ন অ্যারাউন্ড টাইমটা পরে আসে, আগে এইটুকু শেষ করি আমরা।
সো বুঝা গেছে সোফার ওয়েট টাইমটা? জি স্যার। সো এখন আসি আমরা, এটা তো আমরা দেখলাম নন প্রিমিটিভে। এখন যদি আমরা নন প্রিমিটিভে যদি কি করছিলাম, যখন আমরা সিপিইউ দিছি, সিপিইউ দেওয়ার পর পুরো কাজটাই সে ইয়ে করছে, পুরো কাজটা সে ইয়ে করছে, সিপিইউ এক্সিকিউট করছে। এখন নন প্রিমিটিভ, এটা হচ্ছে নন প্রিমিটিভ। এখন যদি আমরা প্রিমিটিভে আসি, তখন আমরা দেখতেছি কি অপারেটিং সিস্টেম ইন্টারাপ্ট করতে পারে, তাই তো? সো অপারেটিং সিস্টেম ইন্টারাপ্ট করতে পারে। সো এই জিনিসটা হচ্ছে যে অপারেটিং সিস্টেম বলতে পারে যে সে চলতেছে, ধরো P1 চলতেছে, হঠাৎ করে অপারেটিং সিস্টেম এসে বলতেছে, শিডিউলার এসে বলতেছে তুমি আর চলতে পারবা না, আমি তোমার কাছে সিপিইউটা নিয়ে আরেকজনকে দিব। এটা হচ্ছে প্রিমিটিভ। হ্যাঁ, এখন এতক্ষণ আমরা যেটা দেখতেছিলাম নন প্রিমিটিভ, শর্টেস্ট জব ফাস্ট। তার মানে এইখানে আমরা একটুকে যেটা দেখতেছিলাম যে যখন আমি অ্যারাইভ টাইম থেকে শুরু করব, অ্যারাইভ টাইমে আমি দেখব যে আমার রান টাইম রেডি স্টেটে কোন কোন প্রসেস আছে, তারপর ওইটা থেকে আমি যে প্রসেসটার পাস টাইম ছোট, সবচেয়ে শর্ট, সেটাকে আমি দিয়ে সে রান করতে থাকবে। সে যখন এক্সিকিউট হবে সেই টাইমে, যেমন এখানে যে 7 নাম্বার সেকেন্ডে, সেই সময় আমি দেখব যে আমার রেডি স্টেটে কারা কারা আছে, তারপর রেডি স্টেট থেকে যে ক্যান্ডিডেটগুলো আছে ওই ক্যান্ডিডেটের মধ্যে যার টাইম সবচেয়ে ছোট তাকে আমি দিব। যেমন 7 নাম্বার সেকেন্ডে এসে আমি দেখতেছি P2, P3, P4 অলরেডি তারা চলে আসছে। তখন আমি এই তিনটার মধ্যে যার কম সময় লাগবে তাকে আমি দিছি, P3 সবচেয়ে কমন সময় লাগবে তাকে আমি দিছি। এটা হচ্ছে নন প্রিমিটিভ। প্রিমিটিভ আমি যেটা করতেছি সেটা হচ্ছে যে আমি যখন তাকে দিচ্ছি, যেমন P1কে দিলাম, দেওয়ার পর আমি দেখতেছি আমার এই মোমেন্টে কেউ অ্যারাইভ করছে কিনা। ঠিক আছে? যখনই কেউ অ্যারাইভ করবে, যখনই নতুন কোনো প্রসেস আসবে, তখনই আমি চেক করব যে আমার নতুন প্রসেস আর আমার কারেন্ট প্রসেস এই দুটার মধ্যে কার শর্টেজ মানে জবটা ছোট। যার জবটা ছোট আমি তাকে সিপিইউ দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এটাই হচ্ছে মেইন পার্থক্য প্রিমিটিভ এবং নন প্রিমিটিভের। যেমন এখানে আমি P1কে যখন দিছিলাম 7 সেকেন্ড পর্যন্ত ওয়েট করছি, এখানে আমি দেখবো যে 1 সেকেন্ড, 2 সেকেন্ডে গিয়ে দেখলাম যে P2 চলে আসছে। তখন আমি দেখবো আচ্ছা ঠিক আছে, P1 এর রিমেইনিং টাইম ছোট নাকি P2 এর রিমেইনিং টাইম ছোট। ঠিক আছে? কিন্তু এরকম ভাবে দেখবো আর কি। তো এখন ধরো এই জিনিসটা আমি নিয়ে আসি, একই তো না, দাঁড়াও, একই তো 1 4, হ্যাঁ একই। ঠিক আছে? এখন ধরো যে ঠিক আছে যে তার মানে দেখো আমি 0 নম্বর সেকেন্ডে কি হচ্ছে, এখন ধরো আমার একদম 0 নম্বর সেকেন্ডে কি আসতেছে, যখন আমি 0 নম্বর সেকেন্ডে আছি, তখন আমার রেডি স্টেটে কি থাকতেছে, রেডি স্টেটে থাকতেছে শুধু P1। হ্যাঁ, আর P1 এর রিমেইনিং টাইমটা কিরকম, P1 এর রিমেইনিং টাইম 7 সেকেন্ড, তাই তো? কারণটা কি, সে হচ্ছে কোনো ইয়ে করে নেই, এখনো সিপিইউ পায় নাই, তাই তো?
আর আমার জিরো স্টেটে আমি যখন 0 সেকেন্ডে আছি তখন হচ্ছে আমার P1ই আছে আর কেউ নেই। তো তার মানে হচ্ছে আমি P1 ছাড়া আমার কোনো অপশন নেই, যেহেতু আমি P1 কে সিপিইউটা দিচ্ছি। সো 1 সেকেন্ড গেল, 2 সেকেন্ড গেল, তখনই 2 সেকেন্ডে যখন চলে আসলো, ধর 1 সেকেন্ড গেল, 2 সেকেন্ড আসলো, 2 সেকেন্ড যখন হয়ে গেল তার মানে কি আমার ততক্ষণে P2 চলে আসতেছে আমার রেডি স্টেটে, তাই তো? P2 চলে আসতেছে। এখন 2 সেকেন্ড চলে যাওয়ার পর P1 এর রিমেনিং টাইম কত? 5, কারণ সে অলরেডি 2 সেকেন্ড রান করছে। আর P2 রিমেনিং টাইম কত? যেহেতু সে মাত্র আসছে, তার কোনো কিছু রান হয়নি, তার মানে যা টাইম আছে সেটাই 4 সেকেন্ড। 4 সেকেন্ড হচ্ছে তার রিমেনিং টাইম। এখন দেখো, দুটার মধ্যে 2 নম্বর সেকেন্ডে সে দেখতেছে যে আমার P1 শেষ করতে 5 সেকেন্ড লাগবে, P2 শেষ করতে 4 সেকেন্ড লাগবে। তখন সে কি করলো? আচ্ছা ঠিক আছে, যেটা বললো যে সে তখন P1 কে প্রিম করে দিল। দেখছো, P1 কে বল তুমি ইন্টারাপ্ট করে সে P2 কে সময় দিয়ে দিল, P2 কে সিসিপি দিয়ে দিল। এখন P2 রান করতেছে, P2 হচ্ছে 1 সেকেন্ড রান করলো, 2 সেকেন্ড রান করলো, হ্যাঁ। 2 সেকেন্ড রান করার পর যখন 3 নম্বর সেকেন্ড 4 নম্বর সেকেন্ড আসলো, ততক্ষণে P3 চলে আসছে। দেখছো, P3 চলে আসছে, তার মানে আমার রেডি স্টেটে তখন P3 চলে আসলো। যেহেতু P3 চলে আসছে, তখন আবার তার একটা ক্যালকুলেশন শুরু হবে যে আমার রিমেনিং টার্ম কার আছে, কার কি অবস্থা এখন। 2 সেকেন্ড পর যেহেতু আমি P2 রান করছি, 2 সেকেন্ড চলার পর P2 রিমেনিং টাইমটা কমে গেছে, 4 থেকে 2 চলে আসছে। P1 এর রিমেনিং টাইম কত? 1। ঠিক আছে, তার মানে এখন ধরো যে P1 এখন শর্টেস্ট, 4 নম্বর সেকেন্ডে এসে P1 এর রিমেনিং টাইম সবচেয়ে কম। সো তখন সে P2 কে ইন্টারাপ্ট করে বলবে তোমার কাজ, তুমি এখন ওয়েট করো, আমি P3 কে সময় দিব। তারপর সে P3 কে সময় দিয়ে দিল, 1 সেকেন্ড P3 চললো। তার মানে 5 নাম্বার সেকেন্ড যখন আসলো, 5 নাম্বার সেকেন্ড যখন আসলো, P3 যেহেতু রান করছে, P3 কাজ শেষ, তাই না? তারপর হচ্ছে কি P3 সে রেডি স্টেট থেকে চলে গেল। এখন 5 নাম্বার সেকেন্ডে যখন আসতেছে, ততক্ষণে আবার কি চলে আসছে? P4 চলে আসছে। তো আমার রেডি স্টেটে কি তখন P4 চলে আসছে। তখন আমার P4 এর রিমেনিং টাইম কি অবস্থা? P4 এর রিমেনিং টাইম আমার 4। এখন 5 নাম্বার সেকেন্ড দিকে সে দেখতেছে যে এই যে 5 নাম্বার সেকেন্ড দিকে সে দেখতেছে যে আমার রিমেনিং টাইমের কি অবস্থা, কোন প্রসেসের কত কম সময় লাগবে। সে যেহেতু P3 বাদ, এটা বাদ দিয়ে দিলাম, আমার রেডি স্টেটে নাই, তার মানে P1, P2, P4 এটার মধ্যে দেখতেছে আমার P2 সবচেয়ে কম সময় লাগবে। তো তখন কি করলো? সে P2 কে সময় দিয়ে দিল 2 সেকেন্ড দিল। সো 2 সেকেন্ড দেওয়ার পর মানে কি, তখন এটা 0 হয়ে যাচ্ছে, তখন P2 টার্মিনেট করে ফেললো, মানে 7 নম্বর সেকেন্ড এসে P2 কাজ শেষ, P2 তখন রেডি স্টেট থেকে চলে গেল টার্মিনেট স্টেটে। এখন ধরো 7 নম্বর সেকেন্ডে এসে দেখতেছে যে আমার এখন রেডি স্টেটে কি কি আছে? P1 আছে, P4 আছে। দুটার মধ্যে সবচেয়ে টাইম কম কখন? P4 এর। তারপর সে P4 কে সময় দিল, মাঝখানে দেখার কোনো অ্যারাইভাল টাইম নেই। যদি অ্যারাইভ হইতো সেক্ষেত্রে আবার কিন্তু ওই জিনিসটা করতো সে। যেহেতু কোনো অ্যারাইভ টাইম নেই, তার মানে আমার 4 সেকেন্ড পর, 4 সেকেন্ড মানে কি 8, 9, 10, 11 সেকেন্ড থেকে সে তখন শেষ হয়ে গেল, টার্মিনেট করে ফেললো এবং সে রেডি স্টেট থেকে চলে গেল, তাই তো? তারপর যখন 11 নম্বর সেকেন্ডে আসলো, এই যে এখানে, তখন দেখতেছে আমার শুধুমাত্র P1ই আছে।
তারপর কি শুধু সে P1 এর দিল, তার মানে তারপর হচ্ছে 16 সেকেন্ড পর্যন্ত এটা চললো। চলার পর P1 রেডি স্টেট থেকে শেষ, এটাও শেষ। ঠিক আছে, এখন দেখছো গ্র্যান্ড চার্টটা দেখছো যে কিরকম ভাবে চেঞ্জ হয়ে গেল। কারণটা কি, আগে যেটা হচ্ছিল, এখানে সে কি করতেছিল, এখানে সে যখন দিচ্ছিল দেওয়ার পর কোনো ইন্টারাপ্ট করতেছিল না। ইন্টারাপ্ট যেহেতু করতেছিল না, তার মানে P1 পাওয়ার সাথে সাথে সেই পুরাটা সময় ইউজ করছে। বাট এইখানে সে চেক করতেছে আমার নতুন কেউ আসছে কিনা রেডি স্টেটে। যখনই নতুন কেউ রেডি স্টেটে আসে, তখনই সে দেখতেছে নতুন যে আসছে তার রিমেনিং টাইম আমার যে কারেন্ট যে প্রসেসটা রান করতেছে তার রিমেনিং টাইম থেকে ছোট নাকি ছোট না। যদি ছোট হয় সে ইন্টারাপ্ট করতেছে, ইন্টারাপ্ট করে সুইচ করে দিল। ঠিক আছে, বুঝা গেছে এইটুকু সোফার? ইয়েস স্যার। হ্যাঁ, তোমরা একটু হাতে কলমে করো। হ্যাঁ, হাতে কলমে করলেই দেখবা যে জিনিসটা বুঝে যাচ্ছে আর কি। এখন ধরো ওয়েট টাইমটা দেখো, ওয়েট টাইম দেখো কিরকম কমে গেছে। এটা হচ্ছে 3 সেকেন্ড প্রিমিটিভে, আগে কত ছিল, 4 সেকেন্ড ছিল। ঠিক আছে, এখন যদি আমরা ওয়েট টাইমটা ক্যালকুলেট করি, ওয়েট টাইমটা যদি আমরা ক্যালকুলেট করি, সো ওয়েট টাইমটা আমরা আগে নন প্রিমিটিভ আমরা কি দেখছিলাম যে ফার্স্ট সিপিইউ টাইমটাই আমরা দিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ, কিন্তু দেখো এখানে P1 ফার্স্টে কাজ করছে, তারপর দেখো আবার ওয়েট করতেছে, আবার পাইছে। এই জন্য যেটা হচ্ছে যে আমি ফার্স্ট সিপিইউ দিয়ে আমার হচ্ছে না, কারণ ফার্স্ট সিপিইউ দিয়ে নন প্রিমিটিভ যেহেতু প্রথমবার যখন সে সিপিইউ পাচ্ছে তখন অ্যাকচুয়ালি সে শেষ করে ফেলতেছে। বাট এই জন্য যেটা হচ্ছে আমরা যেটা ক্যালকুলেট করবো ফিনিশ টাইম, তা আসলে শেষ করতে কতক্ষণ লাগছে। P1 তার শেষ করতে কতক্ষণ লাগছে, 16 সেকেন্ড। সে অ্যাকচুয়ালি শেষ করছে 16 সেকেন্ড। 16 সেকেন্ডের মধ্যে সে অ্যাকচুয়ালি সিপিইউ পাইছে কতক্ষণ, সে সিপিইউ পাইছে তার বাস টাইম পরিমাণ টাইমে সে সিপিইউ পাইছে। তার মানে এখানে সে 5 সেকেন্ড পাইছে, এখানে সে 2 সেকেন্ড পাইছে। তার মানে সে 7 সেকেন্ড টাইম পেয়েছে সিপিইউ রান করার জন্য। আমরা তো সেটা ওয়েট টাইমটা ক্যালকুলেট করতেছি, সো এতক্ষণ তো সে ওয়েট করে নাই, সে অ্যাকচুয়ালি রান করছে। সো এই জন্য আমি ওই বাস টাইমটা তার ফিনিশ টাইম থেকে মাইনাস করে দিলাম। তারপর মাইনাস করলাম তার অ্যারাইভ টাইমটা, সে আসছে কখন, আসছে 00-তে। তো টোটাল হয়ে গেল 9। ঠিক আছে, মেনলি আমি চেক করতেছি সে আসলে কতক্ষণ ওয়েট করছে এটাই। P2 ক্ষেত্রে আমি যদি দেখি, P2 শেষ করছে কখন, 7 নম্বর সেকেন্ডে সে শেষ করছে। কাজ শেষে 7 নম্বর সেকেন্ডে। সেই 7 নম্বর সেকেন্ডে যে আসছে তার সে কতক্ষণ সে সিপিইউ পাইছে, এখানে 2 সেকেন্ড পাইছে, এখানে 2 সেকেন্ড পাইছে, 4 সেকেন্ড, তাই না? হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু ইটস বাস টাইম। স্যার এখান থেকে 4 বিয়োগ করে দিলাম। তারপর আমি চেক করব সে অ্যারাইভ করছে কখন, 2 নম্বর সেকেন্ডে গিয়ে অ্যারাইভ করছে। সো 1। ঠিক আছে, তারপর আমি যদি দেখি P3, দেখি P3 এর কি অবস্থা। P3 আসছে, P3 আসার সাথে সাথে পেয়ে গেছে, তার মানে সে তার ফিনিশ টাইম সে তার কখন, 5 তার ফিনিশ টাইম। 5 মাইনাস সে কতক্ষণ এক্সিকিউট করছে, 1 সেকেন্ড রান করছে, 4 থেকে 5, 1 সেকেন্ড সে করছে। আর অ্যারাইভ করছে কখন, 4 নম্বর সেকেন্ডে এসে, তাই তো 0। তার মানে সে আসার সাথে সাথে সিপি পেয়ে গেছে। P4 এর কি অবস্থা, P4 শেষ হচ্ছে 11 নম্বর সেকেন্ডে। তারপর 11 নম্বর সেকেন্ডে তারপর সে তার বাস টাইম কত ছিল, P4 এর বাস টাইম ছিল 4, সে 4 সেকেন্ড রান করছে। অ্যারাইভ টাইম কখন ছিল, 2, সে অ্যাকচুয়ালি 2 সেকেন্ড ওয়েট করছে। ঠিক আছে, তারপরে দেখছো
তারপর আমি সবগুলো থেকে ভাগ করে দিলাম 3, এভারেজ চলে আসলো। ঠিক আছে, সোফার বুঝা গেছে? সো এতক্ষণ তো আমরা ওয়েট টাইম ক্যালকুলেট করলাম। আচ্ছা দেখি আর কি কি আছে। প্রায়োরিটি শিডিউলিং, আচ্ছা প্রায়োরিটি শিডিউলিংটা দেখাই, তারপর একটা জিনিস দেখাবো। প্রায়োরিটি শিডিউলিংটা কি, এতক্ষণ তো আমরা দেখতেছিলাম কি সেটা হচ্ছে শর্টেস্ট জব, তাই না? আমরা ফার্স্টে কি দেখছিলাম, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। সে চেক করতেছিল যে আগে আসবে তাকে সে দিয়ে দিবে, সে এত কিছু হিসাব করতো না। হ্যাঁ, এবং দেখছি যে এটার জন্য লেন্থের উপর ডিপেন্ড করে আমরা দেখছি যে এক এক সময় এক এক ধরনের ওয়েট টাইম হয়। বেসড অন দ্যাট ইনটিউশন আমরা আরেকটা অ্যালগরিদম ডেভেলপ করছি, সেটা হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট। আমরা যেটা করতেছি, যে জব রেডি কিউতে যার জব সবচেয়ে ছোট হবে তাকে আমরা তত তাড়াতাড়ি দিব, কারণ এটাতে হবে যে আমার ওভারঅল ওয়েট টাইমটা কমবে। এবং আমরা দুইভাবে করছি জিনিসটা, একটা হচ্ছে প্রিমটিভ ওয়েতে করছি, একটা হচ্ছে নন প্রিমটিভ ওয়েতে করছি। তো এবং পার্থক্যটাকে, প্রিমটিভে আমি যখন একবার দিয়ে দিচ্ছি, নন প্রিমটিভে একবার যখন দিয়ে দিচ্ছি সে পুরোটা রান করতেছে। হ্যাঁ, এবং আমি ইন্টারাপ্ট যেহেতু করতে পারতেছি না, হ্যাঁ, সে পুরোটা রান করার পরে আমি তারপর চেক করতেছি, আচ্ছা এখন আমি যখন আমার নেক্সট অ্যাভেলেবল বেস্ট অপশন কি। ঠিক আছে, হোয়ারএজ প্রিমটিভে আমি যেহেতু ইন্টারাপ্ট করতে পারতেছি, সো আমি দেখতেছি যখনই আমার কেউ অ্যারাইভ করতেছে তখনই আমি চেক করে ফেলতেছি, আচ্ছা ঠিক আছে যে অ্যারাইভ করছে সে বেটার কিনা কারেন্টলি যে রান করতেছে, সেটা থ্রুতে আমি করে ফেলছি। এখন যেটা হচ্ছে, এগুলো তো মেইনলি ডিপেন্ড করতেছে হচ্ছে তোমার ইয়ের উপরে, শর্টেজ জবের উপরে। এখন প্রায়োরিটি যেটা, আরেকটা হচ্ছে প্রায়োরিটি কিউ, প্রায়োরিটি শিডিউলিং। প্রায়োরিটি শিডিউলিং সিমিলারলি প্রিমটিভ হতে পারে, নন প্রিমটিভ হতে পারে। যেমন আমরা যেটা দেখতেছিলাম যে প্রায়োরিটিতে যেটা হচ্ছে, তুমি স্মল কোনো প্রসেসে যদি ইন্টিজার ছোট হয় সেটাকে আমরা হাইয়েস্ট প্রায়োরিটি দিচ্ছি, তার প্রায়োরিটি বেশি দিচ্ছি। এটা তুমি ডিসাইড করতে পারো, তুমি হাই ইন্টিজার মানে হায়ার প্রায়োরিটি দিতে পারো, ইটস আপ টু ইউ। হ্যাঁ, এটা তোমার উপর ডিপেন্ড করতেছে এজ এ ডিজাইনার তুমি কি করবা। সো প্রায়োরিটি শিডিউলিং এ যেটা হচ্ছে সিমিলারলি, যে প্রায়োরিটির উপর ডিপেন্ড করে সে প্রিমটিভ নন প্রিমটিভ করতেছে। যেমন একটু আগে আমরা যেটা দেখলাম সেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রায়োরিটি শিডিউলিং এর মতোই, তাই না? আমাদের এই যে এই জিনিসটা, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রায়োরিটি শিডিউলিং। কিন্তু আমাদের প্রায়োরিটি ক্রাইটেরিয়া কি ছিল, যার ইয়ে পার্টটা ছোট, সরি, যে প্রসেসটার তাড়াতাড়ি শেষ হবে তার প্রায়োরিটি আমরা বেশি দিয়ে দিছি, তাই না? কাইন্ড অফ এটা কিন্তু একটা প্রায়োরিটি শিডিউলিং এর মতোই কাজ করতেছে। আমার অ্যাট্রিবিউটটা ছিল এইটা, যে যার টাইম কম লাগবে তাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। দ্যাটস দ্য রিজন যখন P1 চলতেছে P2 আসলো, P2 যেহেতু টাইম কম, তার মানে আমাদের কাছে তার প্রায়োরিটি বেশি, তাই তো? সে তখন P1 কে স্টপ করে P2 রান করা শুরু করলো। সো যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, এইটা ওয়ান কাইন্ড অফ একটা প্রায়োরিটি। SJF ওয়ান কাইন্ড অফ প্রায়োরিটি শিডিউলার। যখন তুমি ডিসাইড করো প্রায়োরিটিটা হচ্ছে একটা প্রসেসর তার বাস টাইম কম কিনা। ঠিক আছে, সিমিলারলি তুমি নিজেও জেনারেট করতে পারো প্রায়োরিটি কিউ। কিভাবে? তুমি কার্নাল প্রসেস আসা মানেই হইতেছে তার প্রায়োরিটি তুমি হাই দিয়ে দিলা। ঠিক আছে, তার মানে শিডিউলার দেখতেছে যে এটা প্রায়োরিটি হাই, তার মানে তার কাছে তো তার কাছে ইনফরমেশন থাকবে এটা কার্নাল কি কার্নাল না। বাট তুমি যখন একটা প্রায়োরিটি শিডিউলার ডিজাইন করলা এবং তোমার কার্নাল থেকে যা যা আসতেছে তার প্রায়োরিটি হাই দিয়ে দিলা, তার মানে কি তখন সিমিলারলি শিডিউলার কি করবে, লো প্রায়োরিটিকে ইন্টারাপ্ট করবে, ইন্টারাপ্ট করে হায়ার প্রায়োরিটি গুলাকে সে আগে সিপিইউ দিবে। ঠিক আছে, কিন্তু এটা একটা প্রবলেম, যেটা হচ্ছে প্রবলেমটা হচ্ছে এটার স্টারভেশন হয়। স্টারভেশন মানে হচ্ছে কি,
একটু পরপরই যদি খালি প্রায়োরিটি কিউই আসতে থাকে, প্রায়োরিটি শিডিউলার মানে প্রায়োরিটি প্রসেসে আসতে থাকে, যেগুলোর প্রায়োরিটি লো তারা অ্যাকচুয়ালি কোনো সিপিই পাইতেছে না। যদি কন্টিনিউয়াসলি খালি হাই প্রায়োরিটির সিপিইউ প্রসেস আসতে থাকে, তো যাদের লো তার তখন ওয়েট টাইম বাড়তে থাকে, সে অনেক আগে আসছে কিন্তু স্টিল না সে সিপিইউ পায়নি। কারণটা কি? সিপিইউ বারবার তাকে ইন্টারাপ্ট করে করে হাই প্রায়োরিটিকে দিয়ে দিচ্ছে। তো এই জিনিসটাকে বলা হয় স্টারভেশন। স্টারভেশন মানে হচ্ছে সে সিপিইউ এর পাওয়ার পাওয়ার জন্য স্টার্ভ করতেছে, কিন্তু শিডিউলার তাকে সিপিইউ দিচ্ছে না। কারণ সে যেভাবে রান করতেছে সেই অনুযায়ী যখনই একটা হাই প্রায়োরিটি চলে আসতেছে, সে সাথে সাথে ওই হাই প্রায়োরিটিকে রান সিপিইউ দিয়ে দিচ্ছে। সো এজ এ কনসিকুয়েন্স লো প্রায়োরিটি যে অনেক আগে আসছে সে স্টারভেশনে পড়ছে আর কি। ঠিক আছে? সো এটা সলিউশন যেটা হচ্ছে যে আরেকটা প্যারামিটার থাকতেছে, সেটা হচ্ছে এজিং। হ্যাঁ, সে দেখতেছে কি তোমরা অ্যালগরিদম ভাবে ডিজাইন করতে পারো, বা কনসেপ্টটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে সে কতক্ষণ ধরে ওয়েট করতেছে। যখন সে একটা টাইম পর্যন্ত ওয়েট করতেছে, ধরো যে একটা সার্টেন টাইম পর্যন্ত ওয়েট করতেছে, তখন তুমি বলতেছো ঠিক আছে এর প্রায়োরিটি আমি বাড়াই দিলাম। যেহেতু সে একটা সার্টেন টাইম পর্যন্ত ওয়েট করে ফেলছে, সো এর প্রায়োরিটি অন্যান্য যে প্রায়োরিটি আসবে হাই প্রায়োরিটি একই ইকুয়াল, তখন সে আলটিমেটলি তার কাজটা হয়ে যায় আর কি। এভাবে একটা সলিউশন আর কি। তখন সে আর স্টারভেশনে থাকতেছে না, সে আলটিমেটলি সিপিইউ পাওয়ারটা পাচ্ছে। বুঝা গেছে সোফার? কোনো কোশ্চেন আছে? No, sir. হুম, ঠিক আছে তাইলে। এটা হচ্ছে প্রায়োরিটি শিডিউলিং। রাউন্ড রবিন আমরা পরে দেখবো, এটা খুব ইম্পর্টেন্ট অ্যালগরিদম, এটা আমরা পরে ক্লাসে দেখবো। রাউন্ড রবিন, এখানে একটা আছে কোয়ান্টাম টাইম বলে একটা বিষয় আছে। আচ্ছা, পরে দেখতেছি। কনটেক্সট সুইচিং, মাল্টি লেভেল কিউ, আচ্ছা এগুলো দেখবো না পরে। বাট বেসিক জিনিসটা অ্যাকচুয়ালি আজকে যেটা দেখলে সেটাই, পরের ক্লাসে যেগুলো দেখবো সেগুলো হচ্ছে এইগুলোর উপরেই একটু করা যায়, কঠিন কিছু না। আচ্ছা, এখন যেটা জিনিস দেখবো, আরেকটা জিনিস জাস্ট আইডিয়া দেওয়া, পরে দরকার এটা নিয়ে আর পরের ক্লাসে দেখবো। সেটা হচ্ছে এতক্ষণ আমরা দেখতেছিলাম কি ওয়েট টাইম, ঠিক আছে, শুধু ওয়েট টাইম ক্যালকুলেট করতেছিলাম। আমি তোমাকে বলতে পারি এরকম টার্ন অ্যারাউন্ড টাইম, রেসপন্স টাইম, এগুলো ক্যালকুলেট করতে বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন ধরো এটা রেসপন্স টাইমটা ক্যালকুলেট করি। এগুলো হচ্ছে সব ওয়েট টাইম, তাই তো। রেসপন্স টাইম যদি আমি ক্যালকুলেট করি, রেসপন্স টাইমটা হচ্ছে কি P1 প্রথমবার কখন সিপিইউ পাইছে, কাইন্ড অফ এই ইকুয়েশনটার মতো, ঠিক আছে। কারণ নন প্রিমিটিভ কি, সে প্রথমবার যখন সিপিইউ পায় তখনই তার কাজ পুরোটা শেষ করে সে ছাড়ে। সো কিন্তু প্রিমিটিভের ক্ষেত্রে ব্যাপারটা এরকম। হ্যাঁ, যাই হোক, সো রেসপন্স টাইমটা মেইনলি হচ্ছে এটাই যে প্রথমবার সে কখন ফার্স্ট সিপিইউ পাইছে আর কখন সে অ্যারাইভ করছে, ঠিক আছে। সো P1 এর রেসপন্স টাইম কখন তাহলে কিরকম, তাহলে সে প্রথম পাইছে কখন সিপিইউ 0 নাম্বার সিস্টেমে, তাহলে তার হচ্ছে শেষ হচ্ছে কখন, সে অ্যারাইভ করছে কখন 0 নম্বরে, তার মানে তার রেসপন্স টাইম কত 0, ঠিক আছে। যদিও দেখতেছো তার ওয়েট টাইম হচ্ছে 9, কিন্তু তার রেসপন্স টাইম 0। P2 এর ক্ষেত্রে কি অবস্থা, সে প্রথম সিপিইউ পাইছে 2-এ, সে অ্যারাইভ করছে কততে 2-এ, তার মানে রেসপন্স টাইম 0, ঠিক আছে। P3 সে প্রথম সিপিইউ পাইছে 4-এ,
সে অ্যারাইভ করছে কখন 4-এ, তাই তো 4-এ, তার রেসপন্স টাইম কত 0। দেখছো প্রিমিটিভে কিন্তু রেসপন্স টাইম ইভেন্চুয়ালি বেড়ে যায়। এখন আমি যদি নন প্রিমিটিভের ক্ষেত্রে খেয়াল করি, দেখো কি অবস্থা। নন প্রিমিটিভে যদি আমি দেখি আমার রেসপন্স টাইমে কি অবস্থা। নন প্রিমিটিভে P1 পাইছে কখন, ফার্স্ট CPU 0, তারপর হচ্ছে সে P1 0। P2 ক্ষেত্রে দেখো P2 ফার্স্ট পাইছে কখন 7-এ, কিন্তু তার অ্যারাইভ টাইম কখন ছিল 2-এ। তার মানে দেখো তার রেসপন্স টাইম 5 সেকেন্ড পর্যন্ত তার রেসপন্স টাইম বেড়ে যাচ্ছে। P3 কি অবস্থা, P3, আচ্ছা এটা তো P3 ছিল তাই না, P3 ছিল। P2 এর কি অবস্থা, P2 প্রথম পাইছে 8-এ, তাই তো। স্যার এটা 8 - 2 হবে না, আর আর P3 টা 7 - 4 হবে সামথিং। হ্যাঁ 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 এরকমই হবে, এটা 2 হবে, তার মানে এটা 6। তার মানে P2 আসছে ফার্স্ট CPU পাইছে 8-এ, তাই তো, সে আসছে 2 সেকেন্ডে, তার রেসপন্স টাইম 6। P3 কি অবস্থা, সে ফার্স্ট পাইছে 7-এ, কিন্তু সে আসছে কখন 4-এ, তার মানে রেসপন্স টাইম 5। তো দেখছো যে কিরকম ভাবে নন প্রিমিটিভে রেসপন্স টাইম বেড়ে গেল, কিন্তু প্রিমিটিভে কিন্তু সব 0 ছিল। ঠিক আছে, সো এটা হচ্ছে রেসপন্স টাইম। আচ্ছা স্যার, মানে ধরেন P4 এর এটাই মানে নন প্রিএমটিভে P4 এর অ্যারাইভাল টাইম 7 হইলো, তাহলে 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 সাথে কি P4 আসবে নাকি P3 আসবে? অ্যারাইভাল টাইম যদি 7 হয়, হ্যাঁ তারপরে P4 তাহলে হ্যাঁ, তাহলে সাথে কি, তাহলে সাথে তো P4 আসবে তাই না? 7-এ এসে সাথে P4 এসে P4 টা কমপ্লিট করে তারপর P3 P2 মানে ওইটা আর কি, মানে SJF এর অর্ডারে করবে। না কাউন্টেড, ও আচ্ছা নন প্রিমিটিভে, হ্যাঁ হ্যাঁ। নন প্রিমিটিভে হচ্ছে নন প্রিমিটিভে পুরো জিনিসটাকে অন্যভাবে করতে হবে আর কি। মানে দাঁড়াও দাঁড়াও এখানে দেখি, সেটা হচ্ছে তোমার কোশ্চেন হচ্ছে কি ফার্স্টে কি P1 চলতেছে 7 সেকেন্ড পর্যন্ত। ও তোমার কোশ্চেন হচ্ছে আচ্ছা 7-এ এসে কি হবে। ও হ্যাঁ। আচ্ছা 7-এ এসে যেটা হবে, 7-এ এসে তো P3 রান করবে। কারণটা কি, কারণ সে চেক করবে 7 সেকেন্ডে যখন আসলো, তার মানে আমার রেডি স্টেটে কি কি থাকতেছে নন প্রিমিটিভে, তাই তো। রেডি স্টেটে থাকতেছে আমার 7 নম্বর সেকেন্ড হচ্ছে P2 থাকতেছে, সবই চলে আসতেছে তাই তো, P2 P3 P4 7 নম্বর সেকেন্ডে। এখন যেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দিস অ্যালগোরিদম আমি কাকে চুজ করব, যার বাস টাইম সবচেয়ে ছোট। বুঝতে পারছি স্যার। হ্যাঁ, সো সে অ্যাকচুয়ালি ওইটাই P3 কেই চুজ করবে আর কি। ঠিক আছে, এইটা গেল হচ্ছে তোমার রেসপন্স টাইম। আরেকটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম যেটা হচ্ছে মেইনলি ফিনিশ টাইম মাইনাস অ্যারাইভ টাইম, সেটাই স্যার এটা নেক্সট ক্লাসে দেখেন স্যার, সময় নেই। না না শেষ এটাই শেষ। ফিনিশ টাইম একটা জিনিস, সরি টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম যেটা, সেটা হচ্ছে মেইনলি ফিনিশ টাইম মাইনাস অ্যারাইভ টাইম, অ্যারাইভাল টাইম, এটাই হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। ঠিক আছে, সো টার্ন অ্যারাউন্ড টাইমটা কি, ওয়েট টাইমটা থেকে আমরা কি করতেছিলাম, সে কতক্ষণ ধরে ওয়েট করতেছে সেটাকে আমরা ক্যালকুলেট করার জন্য বাস টাইমটা বিয়োগ করছি। আর টার্ন অ্যারাউন্ড টাইমে আমি দেখতেছি সে কখন রেডি স্টেটে, মানে সে কখন রেডি স্টেটে আসছে আর কখন সে টার্মিনেট স্টেটে গেছে, এই দুটার পার্থক্যটাকে আমরা বলতেছি টার্ন অ্যারাউন্ড টাইম। তো সিমিলারলি তুমি এইভাবে ক্যালকুলেট করবা যেভাবে আমরা দেখলাম একটু আগে এরকম আর কি। তো মেইনলি তোমাদেরকে আমি যদি জিডি দেই এরকম এই জিনিসগুলো এরকম ক্যালকুলেট করতে বলতে পারি আর কি। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আর এগেইন ওয়েট করার জন্য ধন্যবাদ, ক্লাসে আবার আসার জন্য ধন্যবাদ। হুট করে কত 36 আসছো, আচ্ছা ও হো তোমাদের তো বাকি
অ্যাটেন্ডেন্স বাকি